দর্শক, এতদিন শুনেছি অনেকে সমালোচনা করার চেষ্টা করেছেন। কেন সমালোচনা করার চেষ্টা করেছেন তারাই ভালো জানেন। সেটা হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টার গত 14 মাসে 14 বার বিদেশ সফর, অর্থাৎ মাসে একবার করে বিদেশ সফরের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা তিনি অক্ষুণ্ণ রেখেছেন এবং বাংলাদেশের যে কোনো সরকার প্রধানের মধ্যে তিনি রেকর্ড করেছেন এত অল্প সময়ে এতবার বিদেশ সফরের নজির বাংলাদেশের কোনো সরকার প্রধানের তো নেই। পৃথিবীর কোনো সরকার প্রধানের আছে কিনা সেটাও একটা গবেষণার বিষয়। এরকম সমালোচনা ছিল। এবার দেখা গেল যে প্রধান উপদেষ্টার সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে লড়ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বিদেশ যাত্রায় প্রধান উপদেষ্টাকে যে কোনো মূল্যে পরাজিত করতে হবে সেরকম একটা পণ করে বোধহয় তিনি নেমেছেন। গণমাধ্যম সেই ভয়াবহ খবরটা দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি মাসে বিদেশে কি কাজ, কেন তার এই কার্যকলাপে মনে হচ্ছে যে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে ছুটছেন, একটু বোঝার চেষ্টা করব গণমাধ্যম কি বলছে সেই খবরের ভিত্তিতে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা। গত 14 মাসে 14 বার দায়িত্ব নেওয়ার পর থেকে 14 মাসে 14 বার সফর করেছেন বিদেশে তিনি এবং সেই 14 বার সফরের সময়কাল তার অন্তত 100 দিনেরও বেশি সময় তিনি বিদেশে থেকেছেন। 3 মাস 10 দিন, এই 14 মাসের মধ্যে 3 মাস 10 দিন সময় তিনি বিদেশে থেকেছেন সরকারি টাকায়, নিজের টাকায় না, সরকারি টাকায়। অভিযোগ রয়েছে, এর আগে অভিযোগ উঠেছিল যে এই সময়ে তিনি তার বিদেশে থাকা কন্যার কাছে সবথেকে বেশি সময় কাটিয়েছেন এবং বিদেশে থাকা কন্যার বিভিন্ন ব্যবসা বাণিজ্য এগুলো দেখভাল করেছেন, এরকম অভিযোগও রয়েছে। কি বলছে গণমাধ্যম? মজার খবর, একটু শিরোনামটা দেখুন। সারাবাংলা.net তারা বলছে, কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের বিদেশ প্রীতি, 14 মাসে 14 বার সফরে দেশের বাইরে 100 দিন অতিবাহিত করেছেন তিনি বিদেশে। সেখানে বলা হচ্ছে যে ডক্টর আহসান এইস মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে 14ই আগস্ট তিনি 2024-এর দায়িত্ব পালন করেন। সেই হিসেবে 14 মাস তিনি দায়িত্বে রয়েছেন। আর এই 14 মাসে উনি বিদেশ সফর করেছেন 14 বার। এসব সফরে ওনার বিদেশে কাটানোর সময় 100 দিন। আগের কোনো গভর্নরের এত অল্প সময়ে এত দিন বিদেশ থাকার নজির নেই। শুধু বাংলাদেশে না, পৃথিবীর কোনো গভর্নরকেই নিশ্চিত করেই পাওয়া যাবে না যে এত অল্প সময়ে এতবার বিদেশ সফরে এবং এত দিন বিদেশে থেকেছেন। ফলে তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং ব্যাংকারেরা। বিশ্বস্ত সূত্র বলছে, ডক্টর আহসান এইস মনসুর চলতি অক্টোবরের 10 তারিখ থেকে 19 অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরে থাকবেন, আছেন। এখন আমরা জানি যে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। সেখান থেকে 19 অক্টোবর যাবেন সিঙ্গাপুরে, আর সিঙ্গাপুর থেকে দেশে ফেরার কথা 1 নভেম্বরে। চিন্তা করা যায়, অক্টোবরের 10 তারিখে তিনি দেশের বাইরে গিয়েছেন, ফিরবেন 1 নভেম্বরে, অর্থাৎ একই ট্যুরে তিনি 2 দেশ এবং 21 দিন, একটা ট্যুরে তিনি 21 দিন 22 দিন অতিক্রম করবেন। 22 দিন বলা হচ্ছে যে 22 দিন ছুটি কাটাবেন তিনি। ফলে তার যোগদানের সময় থেকে 1 নভেম্বরের 1 তারিখ পর্যন্ত বিদেশে থাকার সময় দাঁড়াবে 100 দিন। গত 8 অক্টোবর বাংলাদেশ ব্যাংকের ইস্যু করা এক স্মারক থেকে জানা গেছে, গভর্নর ডক্টর এইস মনসুর আগামী 13 অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের বোর্ড অব গভর্নর্স এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। সেজন্য তিনি 10 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত বিদেশে সফরে থাকবেন। সিঙ্গাপুরে কি করতে যাবেন? এই যে 10 থেকে 19 তারিখ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে থাকলেন, বুঝলাম IMF এর সঙ্গে তার মিটিং।
তারপরে 19 তারিখে সিঙ্গাপুরে কেন যাবেন? সিঙ্গাপুরে কার সঙ্গে মিটিং? জানা গেছে ডক্টর মনসুর গভর্নর হিসেবে দায়িত্ব নিয়ে এর আগে অন্তত 13 বার 78 দিন দেশের বাইরে অবস্থান করেছেন। এই সময়ে তিনি অন্তত 10টি দেশে সফর করেছেন। এর মধ্যে চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও থাইল্যান্ড, IMF ও বিশ্বব্যাংকের সভায় অংশগ্রহণে 2 দফায় যুক্তরাষ্ট্র, মূল্যস্ফীতি প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলনে ভারত, বিভিন্ন দেশে তিনি গিয়েছেন। ব্যাংকাররা জানান আগের কোনো গভর্নর এত বিদেশ সফরের নজির তৈরি করতে পারেননি। এমন অনেক আন্তর্জাতিক সম্মেলনে আগে বাংলাদেশ ব্যাংকের নিম্ন পর্যায়ের কর্মকর্তারা প্রতিনিধিত্ব করলেও এবার সরাসরি গভর্নর অংশ নিয়েছেন। খুবই সিমিলারিটি, মানে প্রফেসর ইউনূসের ক্ষেত্রেও দেখা গেছে যে এমন সব, যেমন সর্বশেষ যে ইতালির খাদ্য সম্মেলনে অংশগ্রহণ করলেন, কিংবা ইংল্যান্ডে গেলেন অযথা তার নিজের পুরস্কার নিতে। এরকম অনেক সফর আছে যেখানে যে সফরগুলোকে 14টা সফরের 3-4টা সফর বাদ দিয়ে বাকি কোনোটাই রাষ্ট্রীয় সফর হিসেবে ধরার কোনো কারণ নেই, এরকম অভিযোগ রয়েছে। এবং এমন অনেক সফর রয়েছে যেগুলোতে সাধারণত সরকার প্রধানদের যাওয়ার কোনো নজির নেই, সেগুলোতেও তিনি গিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ক্ষেত্রেও সেম একই ঘটনা ঘটেছে। এমনকি বেসরকারি ব্যাংকের ক্রেডিট কার্ড বা শাখা উদ্বোধনের মতো গুরুত্বহীন অনুষ্ঠানেও তাকে অংশ নিতে দেখা গেছে বিদেশে। চিন্তা করা যায়। অথচ তার টেবিলে ফাইলের স্তূপ পড়ে আছে। টেবিলে ফাইলের স্তূপ তো থাকবে। 22 দিন তিনি যদি একটানা এক সফরে অনুপস্থিত থাকেন, তাহলে তার টেবিলে ফাইলের স্তূপ না, তার তো রুমেই ফাইল, মানে কি বলবো, যে ধরার কথা না। এত ফাইল হওয়ার কথা, তার জন্য একটা গোডাউন তৈরি করার কথা। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, গভর্নর অফিসিয়াল কাজে বাইরে গেছেন, যেখানে সরকারের অনুমোদন রয়েছে। তার এই বিদেশ সফরকালে ডেপুটি গভর্নর নুরুন নাহার দায়িত্ব পালন করছেন। কাজেই কাজের স্তূপ জমে থাকার কথা নয়। কি মিথ্যাচার! তার অনুপস্থিতিতে ডেপুটি মানে দায়িত্ব পালন করবেই। তো ডেপুটি দিয়েই যদি আপনি 100 দিন চালান, তাহলে আপনাকে গভর্নর হিসেবে দরকার কি? আপনি পদত্যাগ করেন, ডেপুটি দিয়ে চালান। ডেপুটি মানে গভর্নরের পদটাই দরকার নাই, ডেপুটি গভর্নরের অ্যাক্টিং গভর্নর হিসেবে কাজ করে যাবে। এই যে অরাজক পরিস্থিতি, মানে এই বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন, বিদেশ সফর দিয়ে তার কাজের মূল্যায়ন করা যাবে না। গভর্নরের কাজের মূল্যায়ন করতে হবে সার্বিক অর্জন দিয়ে। দায়িত্ব পালন কালে কি অর্জন করেছেন সেটাই দেখতে হবে, এরকম মন্তব্যও করেছেন। মানে এই সাজানো গোছানো মন্তব্য করার জন্যও কিছু লোক প্রস্তুত থাকে। কিন্তু এই যে পাল্লা দিচ্ছেন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে, মূলত মানে এক ধরনের রেসিংয়ে নেমেছেন যে কে জিতে, কে কাকে পরাজিত করে। তিনি কি প্রধান উপদেষ্টাকে সত্যিই পরাজিত করে ফেলবেন? মাসে একবারের যে রেকর্ড, সেটা ভেঙে যে কোনো মূল্যে প্রধান উপদেষ্টার চাইতে এগিয়ে থাকাই কি তার লক্ষ্য? কি হচ্ছে দেশে? এটাই কি পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা? এটি কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত? এভাবেই কি মানে চলেছে এর আগে, নাকি মানে আগের উদাহরণ যেগুলো ছিল তার চাইতেও নতুন উদাহরণ আমরা তৈরি করছি, পজিটিভ দিকে না হলেও নেগেটিভ দিকে? প্রত্যাশা কি পূরণ হচ্ছে? এই সব মিলিয়ে কেউ যদি মানে বলে, সেটা রিক্সাওয়ালা হোক আর সর্বোচ্চ লেভেলের মানুষ হোক, কেউ যদি বলে যে লাউ সেই কদুই, কেউ যদি আরও অতি উৎসাহী হয়ে বলে আগেই তো ভালো ছিল, তাহলে তাদেরকে কি খুব বেশি দোষ দেওয়ার কোনো অবকাশ থাকবে? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন থাকলো, জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।